প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশন পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। আজ যে বিষয়টি নিয়ে কথা হবে সেটি হচ্ছে দেশের এমপি ভারতে খুন, জমছে প্রশ্নের পাহাড়। যে দুজন অতিথি কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে প্রথমেই রয়েছেন ইউএনবি সম্পাদক ফরিদ হোসেন, যিনি লম্বা একটা সময় দিল্লিতে আমাদের হাই কমিশনের প্রেস মিনিস্টার হিসেবে ছিলেন। এরপরে রয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, দুই অতিথির সঙ্গে পরিচয়ের পালা শেষ হলো, যাব আলোচনায়। তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। ঝিনাইদহের এমপি আনার ভারতের কলকাতায় খুন হয়েছেন বলা হলেও দেহ মেলেনি এখনো। ৩ সন্দেহভাজন হত্যাকারী ঢাকায় আটক, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবছরও ডেঙ্গু নিয়ে ভয়ঙ্কর দুশ্চিন্তা। বদলাচ্ছে উপসর্গের ধরন, বুঝতে না পেরে চিকিৎসা হচ্ছে দেরিতে, ফলে বাড়ছে মৃত্যু। আইন পেশাকে দেশে কল্যাণে কাজে লাগাতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। মামলার জট কমাতে বিশেষ ভূমিকা চান। কারণ নিষেধাজ্ঞা নিয়ে মাথা ব্যথা নেই বাংলাদেশের, বলেছেন ওবায়দুল কাদের। বিএনপিকে প্রতিবেশী রাষ্ট্রকে দোষ দেবার রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন। এবং বৌদ্ধ ধর্মে বিশ্বাসীদের প্রধান উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত। দেশ ও জনকল্যাণে বৌদ্ধ নেতাদের ভূমিকা চেয়েছেন রাষ্ট্রপতি। শুনছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। আপনাদের একজন সংসদ সদস্য, যিনি পশ্চিমবঙ্গে ছিলেন এবং সেখানে থাকা অবস্থায় আমরা শুনেছি যে তিনি খুন হয়েছেন। আমরা শুনেছি শব্দটি বলছি এই কারণে যে আসলে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। আমরা পুলিশের কাছ থেকে শুনেছি, আমরা ভারতের পুলিশের কাছ থেকে শুনেছি, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে শুনেছি, পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে শুনেছি যে খুন হয়েছে, কিন্তু আমরা এটিও শুনছি যে মরদেহটি এখনো পাওয়া যায়নি। তো যদি মরদেহটি পাওয়া না গিয়ে থাকে, আমাদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে তাহলে খুনটি হয়েছে নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয়েছে যে খুনটি হয়েছে, এরকম একটি প্রশ্ন আছে। তারপরে প্রশ্ন হচ্ছে যে কেন খুন হলেন, সেটিও নিশ্চয়ই একটু সময় সাপেক্ষ ব্যাপার, হুট করে জানা যাবে না, কিন্তু প্রশ্নটা তৈরি হয় স্বাভাবিকভাবেই। তারপরে মনে হবে যে এরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কি করে হুট করে খুন হয়ে যান, তার কি কোনো প্রটোকল থাকে না, বা না থাকলে কেন ছিল না, এরকম অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে যেগুলোর উত্তর আমরা খুঁজছি। তো আলোচনা শুরু করছি ডক্টর খন্দকার মহিদুদ্দিন, আপনার কাছ থেকে। ধরেন যদি মরদেহ মানে আমরা এখন পর্যন্ত যেটা জানি যে মরদেহ পাওয়া যায়নি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কি করে এটা ধরে নিচ্ছি যে তিনি খুন হয়েছে? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। কিভাবে আমরা ধরে নিতে পারি বা কিভাবে আমরা বুঝতে পারি? আপনাকে ধন্যবাদ। আসলে অত্যন্ত দুঃখজনক একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করছি আমরা। মাননীয় সংসদ সদস্য ঝিনাইদহ ৪ আসনের জনাব আনোয়ারুল আজিম আনার, উনি আমাদের দেশের বাইরে কোথাও খুন হয়েছেন, সেটি গণমাধ্যমে এসেছে এবং আমাদের বলা যায় দুদেশ থেকেই যারা এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকার কথা এবং দায়িত্বশীল জায়গায় তারা এই কথা বলেছেন। আমি সরাসরি যদি আপনি যে জায়গাটির কথা বলেছেন যে আপনার কি করে বুঝবো যে তিনি মারা গেছেন অথবা নিহত হয়েছেন অথবা বেঁচে আছেন, দেখুন, এটি পুলিশের যে জায়গাটি, পুলিশ যখন কোনো তদন্ত করে বা কোনো ঘটনা, যেমন ধরেন এই ঘটনাটি আমরা যতটুকু জানি তিনি 13 তারিখে 12 তারিখে গিয়েছেন, 13 তারিখে একটি নিউ টাউনের একটা বাসাতে গিয়েছেন, যেগুলো আমরা জানি সেগুলো আমি আলোকপাত করতে চাই না। 18 তারিখে কিন্তু একটি জিডি করা হয়েছে। হ্যাঁ, জিডি হয়েছে। 13 তারিখে যে বাড়িতে উঠেছিলেন ভদ্রলোকের বাড়িতে, সেই বাড়ি থেকে তিনি 13 তারিখে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ। রাইট, নিখোঁজ, কিন্তু জিডিটি হয়েছে 18 তারিখে। এবং এরপরেই কিন্তু বলা যায় যে পুলিশ বা যারা আইন প্রয়োগ করবে বা তদন্ত সংশ্লিষ্ট তারা কিন্তু নড়ে চড়ে বসেছে। এবং বাংলাদেশেও যখন এই বিষয়টি এসেছে, বাংলাদেশ পুলিশ, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এটির ব্যাপারে কিন্তু তাদেরও যে মানে সেন্সিটিভিটি বা উৎকণ্ঠা, সেই জায়গার থেকে সে কাজগুলো তার করছে। এখন আমাদের
কেউ যদি নিহত হয়ে থাকে তাহলে সেটির ক্ষেত্রে আমরা যেটি দেখি, যদি ডেড বডি নাও পাওয়া যায়, কোরাবোরেটিভ এভিডেন্স বলি আমরা, যে অন্যান্য পারিপার্শ্বিক যত সাক্ষ্য প্রমাণ সেগুলোকে কোনো সাবস্ট্যান্টিভ কোনো মূর্ত রূপ দিতে পারে কিনা, কি মূর্ত কোনো একটা রূপ দিতে পারে কিনা। তো সেই জায়গায় দুটি দেশই আমার বোধ হয় যে অনেক গভীরভাবে কাজ করছে এবং ছোট ছোট বিষয়গুলো বিশ্লেষণ করেছে। আমি টেলিভিশনে দেখছিলাম যে আপনাদের সিআইডির যে চিফ, তিনি মিডিয়াকে ব্রিফ করছিলেন, সেই জায়গায় তিনি স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন। তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে তিনি নিহত হয়েছেন, এই তথ্যটি সত্য এবং কিছু এভিডেন্স হয়তো তাদের হাতে ইতোমধ্যে আছে। আর এখন এভিডেন্সকে প্রুভ করা কিন্তু আগের চেয়ে অনেক সহজ এই কারণে যে আপনি যদি একটি ডিএনএ টেস্ট করতে পারেন, দ্যাট ইজ কনক্লুসিভ। ইউ নিড নট টু গেট দ্য বডি। আমরা এরকমও দেখেছি চাঁদপুরের মতো জায়গায় চুন দিয়ে সারা শরীর ঝলসে দেওয়া হয়েছে, অথবা পুড়িয়ে দেওয়া হয়েছে, অথবা কেটে ফেলা হয়েছে, যাতে এতে এমনভাবে ভস্মীভূত করা হয় যাতে আর না পায়। এটা হলো যারা এটিকে বলা যায় যে ষড়যন্ত্র করে, প্ল্যান করে, তারপরে এক্সিকিউশন করে। এটা কিন্তু ধাপ আছে অপরাধের, ক্রিমিনালিস্টিক্সের ভাষায় বিভিন্ন স্টেজ আছে। তো যারা এটি পরিকল্পনা করেছে, দুটো দেশ মিলে কিন্তু করেছে। এবং আমাকে যদি বলেন, আমি বলবো যে এটিতে মোর দ্যান 5 পিপল আর ইনভলভড, অ্যাটলিস্ট 5 জন বা তারও বেশি। তার কারণ, এবং এই একটি দেশ থেকে মানুষ গিয়েছে এবং যিনি ভিকটিম হয়েছেন হয়তো অপরাধীরাও সেই দেশ থেকে গিয়েছে। তাহলে চিন্তা করেন যে এটির সাথে পাসপোর্ট যদি জড়িত, ইমিগ্রেশন জড়িত, তারপরে যে বাসায় ভাড়া নিয়েছে সেই বাসার গেট আছে, তার অ্যাক্সেস, তাই না, অ্যাক্সেস কন্ট্রোলের বিষয় আছে, অনেক কিছু বিষয় থাকার পরেও কিন্তু এই ঘটনাটি ঘটেছে। অর্থাৎ এটি শুধু পরিকল্পনা বলা যায়, এক ধরনের মহাপরিকল্পনার অংশ ছিল, যেটি আমার কাছে, আমি যদি তদন্ত বুঝে থাকি, আমার কাছে মনে হয়েছে এবং বাস্তবায়ন করেছে। তো সেজন্য আমি মনে করি যে হয়তো যারা এটি প্ল্যান করেছে, যারা মানে কি বলা যায় যে যারা কনস্পিরেসি, যারা মানে হ্যাচিং করেছে, তারপরে এটিকে প্ল্যানিং করেছে, তারপরে তাদের এক্সিকিউশনে গেল, তারপরে সেই সাথে পরবর্তী স্টেপগুলো কি হবে সেগুলো করেছে। কিন্তু কখনোই কিন্তু কোনো অপরাধী তদন্তের যে প্রক্রিয়া সেটির ঊর্ধ্বে যেতে পারে না, এটি আমার অভিজ্ঞতা। সে কারণেই আমি মনে করি যে যারা বলেছেন তারা নিশ্চয়ই সেই জায়গাগুলোকে উপলব্ধি করে বা কোরাবোরেশনের জায়গাগুলো তারা বুঝতে পেরেছেন, সেজন্য বলেছেন। এবং তিনি হয়তো নিহত হয়েছেন বলেই হয়তো ঘোষণা করেনি এই কারণে যে ডেড বডি পাওয়া, কিন্তু ডেড বডি তো অনেক সময় আমি যেটি বললাম যে যেভাবে আমরা আশা করি সেভাবে হয়তো পাওয়া নাও যেতে পারে, তাই না? এটি অন্যভাবে হয়তো ডিসফিগারেশন বা এমনভাবে হয়তো এটিকে ক্ষতিগ্রস্ত অনেক সময় করা হয় যাতে চেনা যায়। আমরা শুনলাম যে তারা বলছেন যে এরকম যে মরদেহটি কয়েকটি খণ্ড করা হয়েছে, করে হয়তো ফেলে দেওয়া হয়েছে। তাহলে এগুলো কি আসলে অ্যাজাম্পশন, নাকি কি মনে হয় আপনার যে ওদের আসলে পুলিশের কাছে তথ্য আছে, হয়তো এখন বলছে না, কৌশলের অংশ হিসেবে? আমার কাছে মনে হয় যে নিশ্চয়ই কিছু তথ্য তাদের কাছে আছে, কারণ এই কথা যদি কোনো দায়িত্বশীল জায়গা থেকে বলে থাকে তাহলে মনে করতে হবে তথ্য আছে। আর যদি কোনো দায়িত্বশীলহীন জায়গা থেকে বলা হয় ধারণাগতভাবে, হাইপোথেটিক্যালি, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু আমার বিশ্বাস যে হয়তো কোনো তথ্য আছে, আর ইতোমধ্যে হয়তো তারা কিছু এভিডেন্সেস, কিছু ম্যাটেরিয়াল এভিডেন্সেস কালেকশন করেছে, অথবা যারা এগুলোর সাথে ইনভলভ ছিল হয়তো কাউকে না কাউকে কন্ট্যাক্টে চলে আসছে। কন্ট্যাক্টে যদি চলে আসে তাহলে ইউ আর গেটিং সাম ইনফরমেশনস, দেন ওরাল এভিডেন্সেস, সেই সাথে যদি আপনার কোরাবোরেটিভ কোনো ম্যাটেরিয়াল এভিডেন্সেস কানেক্টেড করা যায় তাহলে কিন্তু আপনার কমেন্টস করা অথবা আপনার একটা কনক্লুশন ড্র করা কিন্তু মাচ মোর ইজিয়ার। আচ্ছা, তো সেই জায়গা থেকে হয়তো তারা কেউ বলতে পারেন বলে আমি মনে করছি। আচ্ছা, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস রঞ্জন সেন। আমরা একটু ওনার কাছ থেকে জেনে নিই সেখানকার সবশেষ খবরগুলো। রঞ্জন সেন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, ধন্যবাদ। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে সেখানকার সবশেষ তথ্যগুলো কি? আমাদের একজন সংসদ সদস্য সেখানে নিহত হয়েছেন, এ বিষয়ে সবশেষ তথ্য আপনার কাছে কি আছে এটা একটু জানতে চাইবো।
পাশাপাশি জানতে চাইবো যে ওদেশীয় তদন্ত হচ্ছে, এদেশীয় তদন্ত হচ্ছে, এর মাঝখানে হাই কমিশনের সমন্বয়কারী কোনো ভূমিকা বা সমন্বয়মূলক কোনো ভূমিকা আছে কিনা, এই বিষয়গুলো একটু জানতে চাইবো আপনার কাছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সবশেষ তথ্য বলতে আসলে এটা তো এখন এই জিনিসটা যেহেতু সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই জিনিসটা কে দেখাশোনা করা হচ্ছে, এবং আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এই বিষয়ে ব্রিফ করেছেন, বিস্তারিত কথা বলেছেন। আসলে ওইটাই সরকারি ভাবে আমাদের কাছে ছিল, সর্বশেষ তথ্য আমাদের কাছে যেগুলো ছিল। আর এদিকে ভারতীয় কর্তৃপক্ষের তরফে যদি আমি বলি, তাহলে আজকে বিকালে পশ্চিমবঙ্গ সিআইডির আইজি উনি ব্রিফ করেছেন। উনি ব্রিফ করে পশ্চিমবঙ্গ বা ভারতের দিকের তাদের কাছে যে সব সর্বশেষ তথ্য ছিল, সেখানে এগুলো মূলত আজকে দুপুরবেলা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেভাবে ব্রিফ করেছিলেন, মানে সেরকমই যে যতটুকু বলা হয়েছে তো সেটা তো এসছে। আর এর বাইরে দুই পক্ষের মধ্যে এখনো কিছু তথ্যের আদান প্রদান হচ্ছে। এটার জন্য দুই দিকেরই গোয়েন্দা সংস্থার লোকজন এবং পুলিশ প্রশাসন, বাংলাদেশ এবং ভারত দুই দিকে কাজ করছে। তারা মনে করছেন যে আরেকটু সময় তাদের দরকার, আর আরো কিছু যেসব তথ্য উপাত্ত তাদের কাছে আছে সেগুলোর ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য। আর আপনি আরেকটা যেটা বলেছিলেন যে সমন্বয়ের ব্যাপারে, এটা আমি বলতে পারি যে গত 18 তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করা হয়। এখানে আমি বলতে পারি যে এই যোগাযোগটা আমার সাথে প্রথম করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী PS2 মামুন আলম মোর্শেদ। তিনি এই বিষয়টা প্রথম আমাদেরকে অবহিত করেন। সেই প্রেক্ষিতে আমরা যোগাযোগ করি। ওই দিনই বিকালের মধ্যে আমরা ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং পশ্চিমবঙ্গ পুলিশের সাথে যোগাযোগ করি, এবং তারপরে পরের দিনই আমরা এটা আনুষ্ঠানিকভাবে নোট ভার্বাল যেটা বলা হয়, এটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটাকে আমরা এমইএ হিসাবে চিনি, তাদেরকে আমরা চিঠির মাধ্যমে লিখিতভাবে এটা জানাই। তার আগে 18 তারিখ আরেকটা জিনিস আমরা করেছিলাম, যে যখনই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটা আমাদেরকে জানানো হয়েছিল, আমরা তখন মাননীয় সংসদ সদস্যের পরিবারের সাথেও যোগাযোগ করি। তখন মাননীয় সংসদ সদস্যের পরিবারের সাথে কথা বলে মাননীয় সংসদ সদস্য এখানে তার যিনি বন্ধুস্থানীয় যার বাসায় প্রথমে উঠেছিলেন, এইটা আমরা সমন্বয় করি। সেই দিন বিকালেই পশ্চিমবঙ্গের বরানগর থানা, সেখানে আমরা মিসিং ডায়েরি করানোটা নিশ্চিত করি। পরে সেই প্রেক্ষিতেই তখন এই কাজগুলো শুরু। ধন্যবাদ রঞ্জন সেন। আমরা প্রয়োজন আবার আপনার সঙ্গে সংযুক্ত হব, ফিরছে একটু স্টুডিওতে। ফরিদ হোসেন, আপনার কাছে ফিরছি। আপনার দীর্ঘ সময় পেশাগত কারণে ভারতবাসীর যে অভিজ্ঞতা, সেটিকে মাথায় রেখে এবং পাশাপাশি আপনার সামগ্রিক পর্যবেক্ষণের জায়গা থেকে একটু বুঝতে চাইব, যেমন কোন কোন বিষয়গুলি বুঝতে চাইব একটু সংক্ষেপে বলে নিই। যেমন আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে জানলাম যে 3 জন গ্রেপ্তার হয়েছেন, এবং আমরা আবার পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে জানলাম যে 2 জন গ্রেপ্তার হয়েছেন ভারতে। তো তাহলে 5 জনের মতো আমরা জানতে পারলাম, কিন্তু আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পুরোটা কিন্তু 5 জনের কথা জানতে পারিনি, জানতে পেরেছি 3 জনের কথা। তো আমাদের একটু কি বলে, একটু মানে কনফিউশন তৈরি হয় যে আসলে কোথাও কোনো ধরনের সমন্বয়ের ঘাটতি আছে কিনা বা আছে কিনা। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখুন, এটা একটা পুরো প্রক্রিয়াটার সমন্বয় প্রক্রিয়া নিয়েও যদি আপনি একটু বলেন, সেটাও ভালো হয়। আমি বলছি যেটা আমার কাছে যেটা মনে হয়েছে, পুরো জিনিসটাই একটা তো মানে অপরাধ, একটা ক্রাইম, একটা সংগঠিত হয়েছে, এবং এটার সঙ্গে আমরা এখন পর্যন্ত যেটা জানি এবং মনে করি এটার সাথে রাজনীতি বা দুই দেশের কূটনীতির কোনো সম্পর্ক নেই। সংসদ সদস্য আনোয়ার আজিম সাহেব তিনি ব্যক্তিগত সফরেই গিয়েছিলেন, এবং তিনি গিয়ে তার একজন বন্ধুর বাড়িতেই তিনি আতিথ্য গ্রহণ করেছেন এবং সেখানেই ছিলেন। সেখান থেকে তিনি বলা হয়েছে যে চিকিৎসার জন্য তিনি বেরিয়ে গেছেন। কাজে এটার সঙ্গে একেবারেই তার ব্যক্তিগত সফর,
সাধারণভাবে আমি জানি না সেটা করেছে কিনা, ব্যক্তিগত সফর হলেও আমি যতটুকু জানি যে কোনো সংসদ সদস্য তিনি যদি ব্যক্তিগত কাজেও বাইরে যান তাহলেও সংসদ সচিবালয়কে জানানো বা স্পিকারের কাছে জানিয়ে যাওয়া, এটা একটা রীতি আছে যে আমি যাচ্ছি। তিনি সেটা করেছিলেন কিনা আমরা জানি না, হয়তো আমরা আস্তে আস্তে জানবো। এই বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে সেখানে যেহেতু তিনি ব্যক্তিগত সফরে গেছেন, তার ইমিগ্রেশনে বলে নিতে বলেন, সেখানে পশ্চিমবঙ্গ সরকারকেও তিনি জানিয়েছিলেন কিনা বা তাদের যেটা সংশ্লিষ্ট যে তিনি যাচ্ছেন সেই ধরনের ঘটনা। কাজে এই জায়গাটার মধ্যে এই ধরনের ব্যক্তিদের ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিশন মানে হাই কমিশনকে জানানোর রীতি বা রেওয়াজ কি আছে? সেইভাবে নেই। আচ্ছা, সেই মানে একেবারে বাধ্যবাধকতা কিছু নেই। তবে সাধারণত আমি যেমন দিল্লিতে যখন ছিলাম, যতজনই গেছেন যারা সংসদ সদস্যই হোক, কেউ যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক, কোনো বড় কর্মকর্তা হন, সামরিক হোক বেসামরিক হোক, এটা জানানো হয় এবং জানে, এবং তাদেরকে জানা হয় দুইটা কারণে। একটা হচ্ছে তাদের প্রোটোকল দেওয়ার ব্যাপার থাকে, তাদের এয়ারপোর্টে কেউ না কেউ রিসিভ করার ব্যাপার থাকে, আবার সেখানে গাড়ি ব্যাপার থাকে যে সেটা অনেকে চায় যে আমি চিকিৎসার জন্য এসেছি, আমাকে এই সুযোগ সুবিধা দেওয়া হোক, এবং সংসদ সদস্য তো পাবেনই এবং সেটা জানানোরই কথা। এবং এখনও আমি মনে করি যে এখানেও তার কেন তিনি করেন নাই বা করেছেন আমরা জানি না, এখানেও জানানোর কথা। এখন রঞ্জন তো আমাদের রঞ্জন সেন কথা বললেন, হয়তো উনি বলতে পারবেন যে কলকাতাতে উনি জানিয়েছিলেন কিনা। তো বাধ্যবাধকতা ব্যাপার নয়, কিন্তু সাধারণত জানান, এবং জানানো হলেই আজকে এখন যে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি পুরোটাই আমরা দেখতে পাচ্ছি যে তার ব্যক্তিগত বন্ধুর কাছে গিয়েছেন ইত্যাদি। আরেকটা যে জিনিসটা হচ্ছে যে এখন আমরা কতগুলো জিনিস এই মুহূর্তে পেয়েছি, সেটা হচ্ছে যে যেটা জানতে পেরেছি আমি আমাদের দেশে যারা টেলিভিশন দেখছে, যারা খবর পড়ছে, যে তিনি গিয়েছেন, এবং এর মধ্যে আমাদের আপনি যেটা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে যারা করেছে তারা সবাই বাংলাদেশি, এবং এর মধ্যে ভারতীয় কেউ যুক্ত নন, এটা এই পর্যন্ত তিনি বলেছেন। পরবর্তীতে হয়তো এটা অন্যরকম হতে পারে। আরেকটা হচ্ছে যে বলেছেন যে বাকি তথ্যগুলি এই মুহূর্তে বলবেন না তদন্তের স্বার্থে, কিন্তু এই পর্যন্ত যা বলেছেন আমরা সেগুলো থেকে বলছি। এবং পররাষ্ট্রমন্ত্রীও তিনি একটা প্রতিক্রিয়া বলেছেন যে আমি যদি ভুল করে না থাকি যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে মূল হোতা সহ, তার মানে আমরা তাহলে মূল হোতা মানে একজনের ব্যাপারটা তো পেয়ে গেলে তো এটা অনেক দূর এগিয়ে যায়, যে একজন মূল হোতা যদি পাওয়া যায়। আর একটা হচ্ছে যে আপনার আমাদের সিআইডির দিক থেকেও বলা হয়েছে, পুলিশের আইজিপিও বলেছেন কথা, এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে বেশ পুলিশের দিক থেকেও বলা হচ্ছে এবং মন্ত্রীদের মধ্য থেকেও বলা হচ্ছে, অর্থাৎ রাজনৈতিকভাবেও বলা হচ্ছে। এবং পররাষ্ট্রমন্ত্রী যখন বলেন তখন তো তার কাছেও আরও কিছু তথ্য থাকে। সাধারণত আপনার এগুলোতে আমরা মনে করি যে আমাদের দেশে এটা একটা বলে নেই যে আমাদের এই ঘটনাটা কিন্তু এই প্রথম ভারতের মাটিতে একজন সংসদ সদস্য বা এই ধরনের ভিআইপি বা উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বই বলেন বা কোনো মানে অন্য ধরনের কর্মকর্তা বলেন, সেটা কিন্তু প্রথম ঘটল। এই ধরনের ঘটনা প্রথম ঘটনা। আমরা আগে জানি না যে এরকম কোনো ঘটনা ঘটেছে, আর সত্যি ঘটেও নি। কাজে সেদিক থেকে এটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে, তাই না? এবং এটা নিয়ে আমরা আলোচনা করছি, আপনি যে কারণে করছেন সারা বাংলাদেশে আলোচনা করছে এটা নিয়ে যে কী হলো, কেন হলো। এবং ঝিনাইদহ যে এলাকার থেকে তিনি গিয়েছেন সেখান থেকে কিন্তু অনেকেই আপনার ইমিগ্রেশন বাই রোড মানে ল্যান্ড মানে এটা দিয়ে যেয়ে থাকেন, এবং অনেক সময় তারা প্লেনে করেও যান না, এই ব্যাপার আছে। সাধারণ মানুষও যেমন যান, এই ধরনের ব্যক্তিরাও অনেকে যান। আমরা এখন বুঝতে পারলাম যে তারাও এরকম চলে যান। তো এই পরিস্থিতিতে আজকে সেই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা এই জিনিসগুলো শুধু জানি, আর পশ্চিমবাংলার যেটা সিআইডি ডিআইজি সাহেব যিনি বলছেন, তিনি তার মতো করে তার কথাগুলি বলেছেন, এবং সেখানে কতগুলো জিনিস যা বলার তিনি বলেছেন, যেগুলি বলতে পারেন না সেটা তিনি বলেছেন যে এখনই আমরা সব বলছি না বা বলার মতো সময় আসেনি বা নো কমেন্ট যেরকম বলে থাকে। এখন আমরা একটা জিনিস তো পরিষ্কার, এটা আমি যেটা বলতে চাচ্ছি এখানে, হয়তো পরবর্তীতে প্রশ্ন করতেও পারেন আপনি, এই দুই দেশের সম্পর্কের মধ্যে এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে, এটা যদি পরে হয়তো আমরা পরে আলোচনা করবো। আরেকটা হচ্ছে যে এটা আমার দিক থেকে আমি মনে করি যে এই ধরনের ক্ষেত্রে
যেহেতু এটা রাজনৈতিক কোনো ব্যাপার নয় এখন পর্যন্ত, যেহেতু এটা পুরোপুরি একটা গ্যাং মনে হচ্ছে, যে একটা গ্যাং, তারা কোনো একটা কারণে, মোটিভ তো জানা যায়নি, তারা সেখানে তাকে পেয়েছে বা তাকে যেভাবে হোক তার সাথে মানে যোগাযোগ হয়েছে বা আগের থেকেই কোনো ঘটনা ঘটেছে, তাকে সেভাবে সেট আপও করা হয়ে থাকতে পারে, যেহেতু একটা পরিকল্পিতভাবেই করা হয়েছে বলা হচ্ছে। কাজে এটা একটা অপরাধ, যে অপরাধটাকে যারা এই অপরাধের উদ্ঘাটন করতে পারবে তদন্ত করে, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, যারা অপরাধ বিশেষজ্ঞ, যারা এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত, যারা এখানে ধরুন আমাদের সিআইডি, আমাদের পশ্চিমবাংলার সিআইডি, গোয়েন্দা, এবং এই বিষয়ে আমি বারবার বলছি, আমি সব মানে এই সমন্বয়ের বিষয়গুলো তারা করছে না। এখানে আমি একটু বলে নেই যে আমার মনে হয় যে এর বাইরে সকলেরই কথা বলার কোনো প্রয়োজন আমি দেখছি না। যার কথা বলা তারাই বলুক, তাইলে পরে হবে কি যে একটা যেমন ধোঁয়াশা তৈরি হওয়া, এক একজন এক এক কথা বলছে, এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আবার আলোচনা হওয়া, এটা খুব একটা, এটাকে মানে আরও কি বলা যায় যে জিনিসটাকে আরও মানুষের মধ্যে, এমনি দেখুন সরকারের দিক থেকেও যদি চিন্তা করি, এই ধরনের একটা ঘটনা কিন্তু মানুষের মধ্যে মুখরোচক কতগুলি ঘটনা ঘটায়। এবং আপনি জানেন যে এখন কিন্তু সোশ্যাল মিডিয়া একটা বড় ফ্যাক্টর। ইউটিউবে অনেক ঘটনাবলী এখানে এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, দেশের ভিতরে না, দেশের বাইরে থেকেও কিন্তু এগুলো নিয়ে কথাবার্তা, সোশ্যাল মিডিয়ায় দায়িত্বহীন প্রচারণার ব্যাপারটা আমরা জানি, দায়িত্বহীন, এবং এগুলো হচ্ছে। এই যে হচ্ছে, এটাকে আপনি হওয়ার জন্য কতগুলি উপাদান আপনি যাতে আপনি যাতে না দিই, আমি এমন কোনো কথাবার্তা যাতে না বলি, এটার ফলে তারা একটা উপাদান পেয়ে যায় যে উনি এই কথা বলছেন, উনি ওই কথা বলছেন, আরেকজন এই কথা বলছেন, তাহলে আমরা কোনটা বিশ্বাস করব। এই ধরনের, যেমন আপনিও অনেকটা সেরকমভাবে এক ধরনের প্রশ্নের মতো করলেন যে কোন কথাটা কিভাবে আমরা বিশ্লেষণ করব, কিভাবে কোনটা সত্য কোনটা অসত্য মনে করব। পাঁচজন ধরে নেব, আপনি বলেন পাঁচজন ধরবেন না, তিনজন ধরবেন, ভ্রান্তি তৈরি হয়েছে। মূল হোতা যদি পেয়ে যায় তাহলে তো আমরা জানতে, মানে আমাদের তো খুব সহজ হয়ে গেল। কাজেই এত দ্রুত এরকম একটা ঘটনায়, এবং যেখানে ঘটেছে সেটা আমার দেশের বাইরে, আমার পুলিশ এখনও সেখানে যায়নি। আমি জানি না এখনও পর্যন্ত তারা গিয়েছে কিনা, হয়তো গিয়ে থাকতে পারে, কারণ যাবে তো বটেই, কারণ তারাও তো ক্রাইম সিনে যাবেন, আমাদের এখান থেকেও তো যাবেন, সেটা যদ্দূর আমি জানি, এবং সেটাই তো স্বাভাবিক। একটু মানে বিরতির সময়ও হয়ে এসছে, বিরতির পর ফিরবো খন্দকার মহিদুদ্দিনের কাছে এবং জানতে চাইবো যে আসলে দু দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে এই সমন্বয়টা কিভাবে হবে বা সাধারণত কিভাবে হয়ে থাকে, এক্ষেত্রে কিভাবে হওয়ার সম্ভাবনা আছে। আমরা বিরতির পর ফিরছি আপনাদের কাছে। প্রিয় দর্শক, সময় হয়ে গেল একটা বিরতির পর, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্যে। খন্দকার মহিউদ্দিন, ফিরছি আপনার কাছে, একটু বুঝতে চাইব বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা তদন্ত করছেন বিষয়টি, সেই সংশ্লিষ্ট শাখার সঙ্গে আমাদের এই পুরো গোটা সমন্বয়টি মানে আসলে কীভাবে হবে, একটু আমরা একটু বুঝতে চাই জায়গাটা, কিভাবে হয়ে থাকে। আমাদের প্রথমত তো বন্ধু প্রতিম দেশ এবং নেইবারিং কান্ট্রি, স্পেশালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে আমাদের কমিউনিকেশন তো একেবারেই বলা যায় প্রতিদিনের, কারণ ঢাকা এয়ারপোর্টের পরে সেকেন্ড কিন্তু বেনাপোল পোর্ট, ল্যান্ড পোর্ট, যেটাতে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করে। সো তাদের সাথে সংস্কৃতি, ভাষা, চিকিৎসা, স্বাস্থ্য, খাওয়া, ওঠা বসা সব কিছুর একটা মেলবন্ধন আছে। সেই সাথে কিন্তু আমি খুলনা রেঞ্জের ডিআইজি ছিলাম 3.5 বছরেরও বেশি, এবং এমপি মহোদয়, আমি তো ঢাকা মেট্রোপলিটনে আসছি খুলনা রেঞ্জের ডিআইজির পর থেকে। ওখানে কিন্তু আমাদের এই যে পার্শ্ববর্তী যে থানাগুলো পশ্চিমবঙ্গের, সেই থানাগুলোর সাথে কিন্তু আমাদের প্রায় প্রতি সপ্তাহে 2-1 বার কথাবার্তা হয়। কিছু আসামি আমাদের এখানে অপরাধ করে ওপাশে চলে যায়, আবার ওপাশ থেকে কেউ অপরাধ করে এপাশে চলে আসে। তারপরে এই পাইরেটসদের কিছু বিষয় আছে, ইনফিল্ট্রেশন হয়, তারপরে ল্যান্ডে কিছু স্মাগলিংয়ের কিছু প্রচেষ্টা থাকে। সো এগুলোর ব্যাপারে আমাদের কিন্তু ওখানে খুলনা রেঞ্জে প্রতি 3 মাসে একটা কোঅর্ডিনেশন মিটিং বসে ফ্রম বোথ দ্য সাইডস। আচ্ছা, নাম্বার 1। আচ্ছা, এবং ঝিনাইদহ কিন্তু বর্ডারিং ডিস্ট্রিক্ট, আপনার যে মহেশপুর থেকে আপনি জানেন যে আমাদের বড় বর্ডার রয়েছে আমাদের ওখানে।
সো আমাদের এটি কোনো জটিল বিষয় নয়। এক ধরনের সম্পূর্ণ এমনিতেই থাকে। হ্যাঁ, এমনিতেই আছে। আর এর বাইরে তো আমাদের যেটি ডিপ্লোম্যাটিক চ্যানেল বা অফিসিয়াল চ্যানেল, কাগজপত্রের চ্যানেল, সেটাও ওখানে আছে। পুলিশ হেডকোয়ার্টার্সেও আমাদের মানে অফিসিয়াল চ্যানেল এটাও আছে। তার মানে ফর্মাল চ্যানেল, ইনফর্মাল চ্যানেল, এগুলো সকল প্রকার চ্যানেলই আমাদের অ্যাক্টিভ। এখন আমি যেটা বলছি যে ইতোমধ্যে কিন্তু আমাদের তাদের সাথে কিন্তু যোগাযোগ হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ স্পেশালি যেটি কাজ করছে, ইন্সপেক্টর জেনারেল মহোদয়, উনি তো সারা বাংলাদেশে ওনার যে জিনেদের বর্ডার থেকে গেলে ওনার তো আমাদের যেহেতু সক্ষমতা বেশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের, আমাদের সেটার উপরে কাজ চলছে। এখন আপনি যেটা বলছিলেন, আলোচনায় অনেক কথাই আসে, যদি বলতে চাই হয়তো সময় লাগবে, কারণ একটা ক্রিমিনাল অফেন্স যখন কমিশন হয়, যেমন এটির ঘটনা ঘটেছে প্লেস অফ অকারেন্স কিন্তু কলকাতা, মানে ইন্ডিয়াতে, তাই না? আমাদের সেখানে নিউ টাউন হোক আর যে কোনো জায়গায় হোক। আর এটির কিন্তু স্টার্টিং পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যেটা বাংলাদেশ থেকে ধারণা করা হচ্ছে। এতে বলা যায় দুটো দেশ, মানে এক ধরনের ট্রান্সন্যাশনাল কিন্তু একটা কানেক্টিভিটি আছে। এখন আমাদের এখানে যে বলেছে যে মাননীয় মন্ত্রী বলেছেন যে 3 জন গ্রেপ্তার হয়েছে, আবার ওখানে 2 জন হয়েছে। আমরা জানি যে এখানে কিন্তু আমাদের শেরেবাংলা নগর থানায় পেনাল কোডের সেকশন 364 অ্যান্ড 34 এই দুটি সেকশনে একটি মামলা কিন্তু ওনার কন্যা কিন্তু আজকে বিকেলেই করেছেন। এবং ইতোমধ্যে ভারতের এই নিউ টাউন যে পুলিশ স্টেশন, ওখানে কিন্তু একটা হত্যা মামলা রুজু করা হয়েছে। কাজেই এখানে তাদের ক্ষেত্রে এখন এমনও তো হতে পারে যে বাংলাদেশের একটি অংশ জড়িত, আবার এটিকে যখন ডিসপোজ করতে গেছে, হয়তো মেরে ফেললে ডেড বডিটা, তখন স্থানীয় কোনো লোকের হেল্প নিতে হয়েছে। কাজেই ইট শুড নট বি লিমিটেড উইথ দ্য নাম্বার অফ আওয়ার পিপল, মানে আমাদের লোকজনই যে শুধুমাত্র থাকবে, তাদেরটা থাকতে পারবে না, বা এইখানে গ্রেপ্তার হয়েছে ওখানে গ্রেপ্তার হবে না, তা কিন্তু নয়। তার কারণ হলো যে ওইখানে যে হত্যা মামলা হয়েছে, এমন হতে পারে ধরেন আমার দেশের লোক ওইখানে থাকে, আছে না? আমাদের পশ্চিমবঙ্গে তো আমাদের অনেক মানুষ আছে যারা স্থায়ীভাবে ওখানে বসবাস করে, তারও তো হয়তো কেউ ভাড়াটে হয়ে যেতে পারে, তাই না? তারপরে যারা কমিশন করেছে তারাও তো হয়তো কোনো ভাড়াটে লোকজন হতে পারে, সেটি হাই রেটে ভাড়া হয়েছে। আমি বলছি ধারণাগতভাবে, মানে যত সম্ভাবনা জায়গা, তবে পরিকল্পনায় যে কোনো ঘাটতি ছিল না, এবং প্ল্যান মাফিক যে যাওয়া হয়েছে, এবং বাংলাদেশের যে একটা ইনভলভমেন্ট আছে, এটি কিন্তু আমাদের স্পষ্ট হয়ে আসছে। এবং যে কারণেই কি বাংলাদেশের সাথে আমাদের যে পশ্চিমবঙ্গের সাথে যোগাযোগ করা হচ্ছে, ওরা কিন্তু শুধু থানা পুলিশ না, ওদের জানেন যে আজকে ওদের কলকাতার যে সিআইডির আইজি, উনি কিন্তু এই জায়গাটি পিওটি ভিজিট করেছেন, এবং ওদের যে সেন্ট্রাল ইন্টেলিজেন্সের যারা আছে, ডিটেকটিভ ব্রাঞ্চের যারা আছে, তারাও কিন্তু এই জায়গায় কাজ করছেন। কারণ সকলেই বুঝতে পারে যে তিনি পার্শ্ববর্তী একটি দেশের সিটিং মেম্বার অফ দ্য পার্লামেন্ট, সো ওনার গুরুত্ব তো আরও বেশি। এমনি যে কোনো হত্যার ক্ষেত্রেই এটি গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্ব বেশি। আমি মনে করি এটি কোনো সমস্যা হবে না তদন্তের ক্ষেত্রে। আর প্রথমত আর আমাদের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগে কোনো সমস্যা, মানে আমরা এখন পর্যন্ত গণমাধ্যম যদ্দূর জানতে পেরেছি, তার পরের কোনো কিছু জানবার আপনি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তেমন কিছু আছে কিনা সেটাও একটা প্রশ্ন থাকবে। আছে, কারণ আমি তো এখনো এই পুরো যে প্লট যেটি, এটার কিন্তু ফুল স্কেপ কোনো ফিগার আমার কাছে নেই। আপনার কমপ্লিট আমি বার্সাও ভিডিও দেখার মতো পরিস্থিতি হয়নি। তবে আমার ধারণা যে এটি এত গুরুত্ব দেওয়া হয়েছে এবং এত সো ফাস্ট এটিকে আসছে, আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে। হার্ডলি 2-3 দিনের মধ্যে হয়তো আমরা আরও অনেক ধারণা পাবো। এটি আমার ধারণা, যেহেতু আমাদের পটেনশিয়াল এফোর্টের কারণে যেটি আমাদের কাছে যারা আছে, আমাদের কোলাবোরেশন করার সুযোগ হবে। কাজেই এটি খুব বেশি সময় লাগবে বলে আমার কাছে মনে হয়নি। হয়তো দেখেন যে অপরাধী যদি বাংলাদেশের হয়ে থাকে, যারা প্লট তৈরি করেছে তারা মনে করেছে যদি অন্য আমি ভূখণ্ডে যাচ্ছি, তো অন্য ভূখণ্ডে গিয়ে সে যদি ওখান থেকে স্কেপ করতে পারে কোনোভাবে, কোনো একটা থার্ড ভূখণ্ডে ঢুকতে পারে, তাহলে সে মনে করে যে সব দিক থেকে সেফ। প্রথমত যে কমিশন নট ইন আওয়ার ল্যান্ড, সেকেন্ড হলো কমিশন যেখানে হয়েছে আই এম নট নো মোর দেয়ার, তাহলে সেই ব্যক্তিটি কিন্তু অত্যন্ত একটা সেফ জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করবে।
আর যদি আমরা কজের কথা বলি, হোয়াট কুড বি দ্য কজেস বিহাইন্ড ইট, একটু কজ নিয়ে শুনবো আপনার কাছে। আমরা একটু মাঝখানে যেতে চাইছি। ফরিদ হোসেন, আপনার কাছে এই যে হত্যাকাণ্ড, এইটাকে কেন্দ্র করে দুটি দেশের ভেতরে যে সম্পর্ক, সেই সম্পর্কের কোথাও কোনো ধরনের কোনো ভুল বোঝাবুঝি বা একটু টানাপোড়েনের কোনো ধরনের কোনো সুযোগ থাকে কিনা আপনার কি মনে হয়? কিছু কিছু অভিযোগ রাজনৈতিক কিছু জায়গা থেকে এসেছে এরই মধ্যে। দেখুন, যদি কেউ অভিযোগ করে থাকে বা কোনো রাজনৈতিক ইস্যে, তারা আমি মনে করি যে এটা খুবই কী বলে যে একটা ভ্রান্ত ধরনের কথা। কারণ হচ্ছে যে আমি শুরুতে যেটা বললাম যে এটার সঙ্গে ভারত সরকারের যা যা করা দরকার এবং পশ্চিমবাংলার সরকার যা যা করা দরকার তারা কিন্তু সব কিছুই করছে। এবং আরেকটা জিনিস যেটা আমরা বলছি যে দুই দেশের মধ্যে যে আলোচনা হচ্ছিল, যে আমি একটু সংযুক্ত করতে চাই খন্দকার সাহেবের সঙ্গে, সেটা হচ্ছে যে এটা কিন্তু ইতিমধ্যে কিন্তু উনি যখন নিখোঁজ হয়ে গেছেন যে দিন থেকে, তখন থেকে কিন্তু দুই দেশের মধ্যে তারা কিন্তু সমন্বয় নিয়ে কাজ করছে। বাংলাদেশে এখান থেকেও জানানো হয়েছে, আমাদের হাইকমিশন দিল্লি, তাকেও জানানো হয়েছে, দিল্লিতে ডেপুটি হাইকমিশন তাদেরকেও জানানো হয়েছে, সেখানকার পুলিশের কর্মকর্তাদের জানানো হয়েছে, তারা মোবাইল ফোন ট্র্যাক করেছে, যদিও পরবর্তী এগুলো কিন্তু তখন থেকেই শুরু হয়েছে। কাজে তারা কিন্তু ইতিমধ্যেই কাজ করছে। এবং যখন জানা গেল যে তিনি আর নেই, তার ইতিমধ্যে তাকে হত্যা করা হয়েছে, তখন থেকে আবার আরেক ধরনের তদন্ত এবং সমন্বয়ের কথা উঠছে যে একটি দেশের একজন এক্সিস্টিং পার্লামেন্ট মেম্বার তিনি গেলেন, তিনি খুন হয়ে গেলেন, পুলিশের কোনো দেখুন এটা তো ভারতের দিক থেকে, যেমন ধরুন আমি এটা যেটা আবারও বললাম যে এটা তাদের জন্য এক ধরনের একটা বিব্রতকর অবস্থা তো হবেই পশ্চিমবাংলার জন্য। আপনার যে একটু দেশের অতিথি হিসেবে এসেছেন, তিনি বেড়াতে এসেছেন এবং চিকিৎসার জন্য গিয়েছেন, তিনি খুন হয়ে গেলেন সেই দেশে, তারা তো সেটা তাদের জন্য তো এটা একটা কি বলে যে আমার দেশে সেটা খুন হলো, সেই জিনিস থেকে তো তাদের জন্য তো ভালো লাগবে না। এদিক থেকে এরা আরেকটা দিক থেকে শোনা যাচ্ছে এরকম যে তিনি নিশ্চয়ই অবহিত করে যাননি, অবহিত করলে তিনি প্রটোকল পেতেন, সে কথাটাও এসছে। আবার আমি যে কথাটা বলেছি যে আমরা জানি না, তবে অবহিত করলে এটা দেওয়া হয় এবং তার ব্যাপারটা সহজ হয় যে তিনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন। অবহিত করলেই যে তিনি ওখানে কিন্তু অনেকেই যান, অবহিত করেও কিন্তু তারা আবার হঠাৎ করে নিজেদের মতো করে নিজেদের কর্মসূচিতে চলে যান, যেটার সাথে মিশনের কোনো কে জানানো হয় না। এরকম অনেকেই আছেন, মন্ত্রীরা পর্যন্ত করেছেন, আমরা জানি সেখানে যে তারা যান, তারা তাদের কাছে কিছু ব্যক্তিগত কাজের জন্য আবার তারা এমন কিছু করেন যে আমাকে আর যেন এই সময়টাতে আর কোনো কর্মসূচি না রাখা হয়, এই ধরনের ঘটনাও আছে। এখন পশ্চিমবঙ্গ ভারতের দিক থেকে কিন্তু এইটুকু ছাড়া এখানে আর অন্য কোনো সমস্যা আমি দেখি না। এবং এটা নিয়ে যে দুই দেশের মধ্যে সম্পর্কে বড় কোনো রকমেরই এটা প্রশ্নই আসে না যে এখানে। এবং যদি কোনো বিরোধী দল এটাকে, যারা সবসময় সব কিছুর মধ্যে ভারতকে পেলে তারা একটু বেশি কি বলে যে তার সম্পর্কে কিভাবে ভারত একটা বিরোধী বক্তব্য দেওয়া যায়, এই মনোভাবের যারা থাকে তাদের কথা আলাদা। সেক্ষেত্রে তো তারা বলবেনই, আপনার সেটা হোক বা না হোক সে কথা বলবেন। আমার মনে হয় না যে তাদেরও এখানে বলার কোনো স্কোপ আছে। আচ্ছা, আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেল, তারপর ফিরছি এবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, আরও একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরব কিছুক্ষণের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পারি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু সঙ্গে থাকার জন্য। খন্দকার মহিদুদ্দিন, ফিরছি আপনার কাছে। কিছু প্রশ্ন ছিল, তার একটি প্রশ্নের উত্তর শোনা হয়নি, যে কি কারণে এ ধরনের হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে আপনার অভিজ্ঞতার প্রেক্ষিতে। আমি আগেই বলছিলাম যে এটি অত্যন্ত পরিকল্পিত হত্যাকাণ্ড। এটি একেবারে ছোট পরিকল্পনাও বলা যাবে না, অত্যন্ত বড় পরিকল্পনা, কিন্তু অনেক কারণেই হতে পারে। সেটির কারণের সংখ্যা আসলে সুনির্দিষ্ট করে বলা যাবে না। তবে একটি জিনিস মনে হয়েছে, যারা পরিকল্পনা করেছে তারা দীর্ঘ পরিকল্পনা করেছে, এবং এই হত্যার সাথে যারা বা যে সংশ্লিষ্ট মাস্টার মাইন্ড, সেও যেমন তার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গার লোক হতে পারে অথবা পরিচিত লোক হতে পারে, এটি আমার ধারণা। কারণ আমি যেটি বললাম যে নরসিংদীর লোকমান মার্ডার কেস এটি স্টাডি করতে গিয়ে এবং
নারায়ণগঞ্জের কিছু কেস স্টাডি করতে গিয়ে আমার কিন্তু অভিজ্ঞতা তাই আসে যে প্যাটার্নটা এরকম হয় যে পরিচিত লোকজনের মধ্যে হয়তো এখান থেকে তারা প্লটটি তৈরি করতে করতে গেছেন, কিন্তু এক্সিকিউশনটি আমার কাছে মনে হয়েছে অত্যন্ত পেশাদার যে কিলার তাদের দ্বারা হওয়ার সম্ভাবনা বেশি। এটি হঠাৎ করে রেগে গেছি অথবা মনে হলো যে এই লোককে মেরে ফেলবো আর মেরে ফেললাম, সেরকম কোনো লম্বা সময় ধরে পরিকল্পনা, লম্বা সময় ধরে, এবং যে এক্সিকিউশনে থাকবে এই হত্যার সাথে যে থাকবে তার ওই পরিমাণ মানসিক শক্তি, একজন মাননীয় সংসদ সদস্যকে হত্যা করতে হলে একটা কিন্তু নার্ভেরও একটা দৃঢ়তা দরকার হয়। তো সেই ধরনের লোক, এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা জানি যে কখনো কখনো ভাড়াটে লোকজন এই কাজগুলো করে থাকতে পারে, অসম্ভব না। কারণ এটা অনেক, যদি পেমেন্ট যদি অনেক হয়, আপনি একেবারে খুব সিরিয়াল কিলারও হয়তো আপনি জোগাড় করে ফেলে যেতে পারে, সেটি আমার কাছে মনে হয়েছে। আর কজেস তো ধরেন তিনি একজন রাজনীতিবিদ, তার বিভিন্নভাবে এনিমি থাকতে পারে। উনি একটা সময় কিন্তু ওনার বিরুদ্ধে বিগত সরকারের আমলে উনি যে বিএনপি এবং জামাতের সময় আমরা শুনি, জামাত ইসলামী যে সরকার ছিল তখনকার সময় ওনার অনেক শত্রু ছিল, স্বাভাবিক। ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। পরবর্তীতে আপনার পলিটিক্যাল এনিমি তৈরি হতে পারে, আবার এমন হতে পারে যে নিজের মধ্যেই কাছের লোকজন তারাও হয়তো এমার্জ করার চেষ্টা করছে, খুব মনে হয় স্কোপ দেখছে, তো সেরকম হতে পারে। আবার ব্যবসা বাণিজ্যের কোনো বিষয়ও থাকতে পারে, নট আনলাইকলি। আবার কোনো বলা যায় যে যেহেতু বর্ডারিং এরিয়া, যে কোনো ধরনের অন্য কোনো বিষয়ের মধ্যে সংশ্লিষ্ট হয়। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু যেটা হয় যে এইসব ক্ষেত্রে আমার অভিজ্ঞতায় যেটি আসে, অনেক সময় এই ঘটনাগুলোর মধ্যে কিছু মানে জটিলতা তৈরি করার জন্য, কিছু কনফিউশন তৈরি করার জন্য কিছু ছোট ছোট প্লট তৈরি করে রাখা হয়। তো সেরকম হতে পারে। তবে ভালো কথা হলো যে মন্দের ভালো এতটুকু যে উনি মারা যাওয়ার পরেও দুটি আমাদের বাংলাদেশ এবং ভারতের পক্ষ থেকে তদন্তের ব্যাপারে যে সকলের মধ্যে আন্তরিকতা দেখা গেছে, এবং সে কারণে আমার কাছে মনে হয়েছে এর মধ্যে যেই বিষয়ে থাকুক, যত পরিকল্পনা মাফিকই হয়ে থাকুক, আর যদি কোনো কিলার ভাড়া করেও করা হয়ে থাকে, এটি তারা আইনের আওতায় আসতে বাধ্য হবে, এটি আমার ধারণা। এবং দুটি মামলায় একেবারে খুব চমৎকারভাবে তদন্ত হবে, সেটি আমার কাছে মনে হয়েছে। মানে তদন্তে সব কিছু পাওয়া যাবে। আর যদি কোনো কারণে যদি ডেড বডি নাও পাওয়া যায়, আমি মনে করি, আমি অবশ্য জানি না এই বিষয়টি আমার সাথে ক্লিয়ার না, যেহেতু দেশের বাইরে আছেন, যে তারা ডেড বডি পেয়েছেন কিনা, অথবা আংশিক পেয়েছেন কিনা, অথবা ম্যাটেরিয়াল এভিডেন্স পেলে কতটুকু পেয়েছেন, সেগুলো জানি না। তবে যেটা আমি আগেই বলছিলাম যে এখন যেহেতু বিজ্ঞান ভিত্তিক তদন্ত করা যায়, সেজন্য এটি আমার মনে হয় যে সিআইডি তারা ক্রাইম সিন কিন্তু ভিজিট করছে, করে ওখান থেকে যত আলামত নেওয়া যায় সেগুলো কালেকশন করেছে। সো এটি খুব কঠিন জায়গা হবে না যে কারা, কেন এবং কোন গোষ্ঠী করেছে এটা বের করা যায়। খন্দকার মহিদুদ্দিন ফিরচি ফেলে দিয়েছেন, আপনার কাছে আলাদা করে কোনো প্রশ্ন করছি না, সমগ্র আলোচনার প্রেক্ষিতে আপনার কাছ থেকে আপনার কিছু বলার থাকে। আমারও সে একই কথা, সেটা হচ্ছে যে এটা দুটো দেশ জড়িত। এটা শুধু না যে বাংলাদেশে ঘটেছে, বাংলাদেশ, আমরা সাধারণত বলে থাকি যে বাংলাদেশ সম্পর্কে, নিজের দেশ সম্পর্কে যে তারা ঠিকমতো এগোচ্ছে না, এটা কি বলে যে অবহেলা করা হচ্ছে, সেরকম এখানে মনে হয় যে সম্ভব না। কারণ সেখানে পশ্চিমবাংলা, তাদেরও একটা দায়িত্ব আছে, তাদেরও কিন্তু ভাবমূর্তির ব্যাপার আছে, তারাও এটাকে সমাধানের জন্য এবং তারা সহযোগিতার মধ্যে কাজ করবে। এবং দুই দেশের চমৎকার সম্পর্কের প্রেক্ষাপটে সেটা আশা করাটাই খুব স্বাভাবিক। তবে আমার ছোট্ট একটা কথা, আমি যদিও এগুলোর ব্যাপারে আমরা সাধারণত তদন্ত এবং তাদেরই কাজ এটা, যারা এগুলো তদন্ত করবেন, কিন্তু আমার হচ্ছে কেউ না কেউ এদের মধ্যে এই সংসদ সদস্যের পরিচিত ছিল। তাকে কারণ তিনি যে গেছেন, বেরিয়েছেন, ট্যাক্সি করে গিয়েছেন, তারপরে যেটুকু এখন জানি যে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ, হয়তো সেই মেসেজটা উনি দেন নাই, তারা দিচ্ছে, কিন্তু ওই ফ্ল্যাটে যে তিনি গিয়েছেন সেখানে যাওয়ার পথে ধস্তাধস্তি বা ওই ধরনের কোনো মানে ওখানে। আবার আরেকটা জিনিস তদন্তে যেটা আমি যেটুকু জেনেছি যে ওই ঘরটার মধ্যে সিসি মানে টিভি ফুটেজ ছিল, তো সেই ফুটেজ যদি তারা পেয়ে যান তাহলে তো অনেক সহজ হয়। এবং মোবাইল ফোনের যে ট্র্যাকিংগুলো
একবার কেউ বলছে যে এটা বিহারের পাওয়া গেছে একটা, আবার কেউ বলছে যে উত্তরপ্রদেশে পাওয়া গেছে। মুজাফফরাবাদের দিকে তো বোধহয় সেগুলোর পাওয়া গেছে। মধ্য দিয়েও আমার মনে হয় যে আজকাল আমরা যেটা দেখি যে অনেক অপরাধের মনে হয় যে খুব জটিল, সেগুলো খুব সহজেই সমাধান মানে হয়ে যায়। সেটা হচ্ছে যে এই মোবাইল ফোন, সিসিটিভি ফুটেজ, এই যে আধুনিক যে প্রযুক্তিগুলো সেগুলো কাজে দেয়। পরিচিত কাছের মানুষ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি আমাকে বলেন আমার এক্সপিরিয়েন্স, তাহলে আমার কাছে মনে হয়েছে যে এটির মূল যে পরিকল্পনাকারী বা যে বেনিফিশিয়ারি হতে চেয়েছে বা যে মাস্টার মাইন্ড, সে আমার কাছে মনে হচ্ছে তার পরিচিত হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এটি আমি ধারণা করতে পারি। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ লম্বা একটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের একজন এমপি, একজন সংসদ সদস্যের, যিনি ভারতে খুন হয়েছেন, তার প্রেক্ষিতে অনেকগুলো প্রশ্নের আমাদের কাছে জড়ো হয়েছিল। সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজছিলাম আজকের দুই অতিথির কাছে, নানাভাবে নানা দৃষ্টিকোণ থেকে। আমরা চাইব যে এটা আমরা শুধু না, যে কেউ চাইবে যে খুব দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্যটি উন্মোচিত হোক, হ্যাঁ, এবং নিশ্চয়ই ন্যায় বিচারের প্রত্যাশাও থাকবে। আজ শেষ করছি এখানেই, কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।